নমস্কার, আপনাদের সকলকে এই বিশেষ লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই। পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের লাইভ বিকাশ টক যে অনুষ্ঠান আমরা প্রতিদিন সম্প্রচার করছি। আজকের পর্বে আমাদের মধ্যে রয়েছেন রাজ্যের অন্যতম এক বিশেষ মুখ ফরেনসিক সায়েন্সের প্রফেসর ডক্টর শোভন কুমার দাস। আমরা স্যারকে আমাদের এই বিশেষ আলোচনা সভায় আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। স্যার, আপনি আপনার নিজের সম্পর্কে যদি একটু বলেন, নিজের কিভাবে এই লাইনে এলেন। অন্যান্য সবাই তো একটা পড়াশোনা থাকে যা ছোট হয়ে মানে ছোট থেকে বড় হয়ে আমি ডাক্তার হব, কিন্তু ডাক্তারের মধ্যে আপনি ফরেনসিক মেডিসিনটা কেন বেছে নিলেন? তাহলে এটা বোধহয় এই স্বল্প সময়ে একটু দীর্ঘ আলোচনা হয়ে যাবে। তবু যদি সঠিক বলি, হ্যাঁ, এটা ঠিকই। ফরেনসিক মেডিসিন আমাদের সাবজেক্টের নাম হচ্ছে কিন্তু ফরেনসিক মেডিসিন, যদিও এটা ফরেনসিক সায়েন্সেরই একটা অঙ্গ, মেডিকেল সায়েন্স, ফরেনসিক সায়েন্স এটা অঙ্গ, কিন্তু ফরেনসিক মেডিসিন আর ফরেনসিক সায়েন্স একটু অন্যরকম, সেটা এখন বিস্তারিত বলবো না। তবে হ্যাঁ, এখানে আসার আগে, কারণ অ্যাকচুয়ালি আমার শুরুটা হয়েছিল আমি কিন্তু অ্যাকচুয়ালি অর্থোপেডিক্সেরই, এনআরএস মেডিকেল কলেজ থেকে আমি বা এমবিবিএস করি, তারপরে আমার পাসটা হয়। তারপরে আমি যখন গভর্নমেন্ট সার্ভিসে আসার আগে আমি তো বিভিন্ন জায়গায়, অনেকটা জায়গায় বিভিন্ন সরকারি সংস্থায়, স্টেট গভর্নমেন্টে, সেন্ট্রাল গভর্নমেন্টে সার্ভিসও করি। যাকে তার এই করতে করতেই তারপরে যখন হলো, আমি আস্তে আস্তে করে আমার মনে হলো না যে আর বোধহয় এবার আমাকে একটু, আমার খুবই ইচ্ছে ছিল শুরু থেকেই টিচিংয়ে আসার। তো টিচিংয়ে আসার জন্যই তখন আমাকে সাবজেক্ট নিতে হলো, এবং সেখানে যা হয় আমাদের পরীক্ষা নিতে গিয়ে আমি ফরেনসিক মেডিসিন পেলাম। তো ফরেনসিক মেডিসিন যখন আমার পরীক্ষার পরে ফরেনসিক মেডিসিন পেলাম, এবং বলতে নেই এই ব্যাপারে আমাকে এক বিশেষ সাহায্য করেছিলেন তৎকালীন ডিএ ছিলেন সৌমেন্দ্রনাথ ব্যানার্জি। উনি কিন্তু আমাকে গাইড করেছিলেন যে যে হ্যাঁ সুমন, তুমি তোমার পক্ষে ফরেনসিক মেডিসিন নাও, তোমার পক্ষে কিন্তু এটা কিন্তু খুব সুটেবল হবে। কারণ ও তো জানে আমার টিচিং কি ছিল, আমি আর্গুমেন্ট কিরকম, সেই জন্য সেভাবে এসে গেছি। এবং একটা জিনিস আমি জানতাম, আমার খুবই ইন্টারেস্ট ছিল যে ফরেনসিক মেডিসিনস, ইনভেস্টিগেশনস এন্ড তার একটা ব্যাপারে, লজিক্যাল সায়েন্স ব্যাপারগুলোতে সেই করতে করতে একটা জিনিস আমি জানতাম, যে জিনিসটা ইটস ভেরি ভেরি ইন্টারেস্টিং। সব কিছুই নির্ভর করছে, আবার পরিষ্কার কথা, এই পৃথিবীতে বা এই সমাজে বা এই কোনো ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্টই কিন্তু উইদাউট ইন্টারেস্টিং নেই। সব কিছু অ্যাকচুয়ালি সব কিছুর মধ্যে কিন্তু ইন্টারেস্ট ক্রিয়েট করা যায়। সেটা কিন্তু একদম সম্পূর্ণ নির্ভর করে যে পড়ছে বা যে বিষয়টা পছন্দ করবে তার উপরে। এবং সেভাবে এসে গেছে, এবং আমি থেকে গেছি এখানে। আজকে দীর্ঘ জীবনে হয়ে গেল। এখন আমি বর্তমানে তো শান্তিনিকেতন মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্টস, এবং এখন বর্তমানে আমি পজিটিভ বার্তার স্টুডিওতে বসে আপনাদের সঙ্গে কথা বলছি, বা যারা শুনছেন তারা আমাকে সেভাবেই দেখছেন। এই যে আপনি একটু বললেন যে এটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, ফরেনসিকের এই বিষয়টার সঙ্গে কি মনোবিজ্ঞানের কোনো যোগ আছে? না, অ্যাকচুয়ালি ফরেনসিক মেডিসিন ইট কভার্স অল অ্যাসপেক্টস অফ দ্য মেডিকেল সায়েন্স। এখন এই মেডিকেল সাবজেক্ট যদি বলতে হয়, শুধু এটা জিনিস জেনে জানেন যারা দেখবেন, এমবিবিএস এর সাবজেক্ট, এমনিতেই 21খানা, মানে 21খানার দিক আছে। কিন্তু তার বাইরেও অনেকগুলো জিনিস আছে, যেমন এই যে মনোবিজ্ঞান বা যেটা বলছি, যেটা হচ্ছে সাইকিয়াট্রি। তো ফরেনসিক সাইকিয়াট্রি মানে অল মেডিকেলের একটা ফরেনসিক দিক আছে। মানে ফরেনসিক দিক বলতে ফরেনসিক কাকে বলে সেটা যদি বলতে হয়, whatever the things knowledge actually which applied can be applied or used in case of the trial, particularly trial এ যদি সেটাকে ইউজ করা যায়, which helps the legal side in the trial cases, in the dispute, legal dispute, সেটা লিখতে হবে। সেটা যে কেউ হতে পারে, সেটা ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি, যার জন্য সেটা ফরেনসিক সায়েন্সে চলে যায়। আর মেডিকেলের যে কোনো সাবজেক্টই হতে পারে, সেটা সার্জারি, মেডিসিন, গাইনি, যার জন্য সেটা বলছি যে কোর্টে একটা জিনিস আমি গেছি, আমরা ফরেনসিক মেডিসিন আমাদের কোর্টে যেতেই হয়, আমাদের টেস্টিমনি দেওয়ার জন্য, উইটনেস দেওয়ার জন্য। কিন্তু কোর্টে গিয়ে দেখবেন
সার্জেন্সকে আরো বেশি যেতে হচ্ছে, গাইনোকোলজিস্টদের অনেক বেশি যেতে হচ্ছে, কারণ পেশেন্ট যারাই টাচ করবে, যারাই ট্রিটমেন্টে ইনভলভ হবে, এবং সেখানে হতেই পারে সেটা খারাপ ভালো অনেক কিছু হতে পারে, তাদেরকে কিন্তু কোর্টে ডাকা হতে পারে, কারণ সেই কেসের সঙ্গে তার কোনো যোগাযোগ থাকে সেই ট্রায়াল প্রসেসে হেল্প করার জন্য। সেখানে কোনো বিষয়ের ভাগ নেই, শুধু ফরেন্সিক মেডিসিনই যাবে। রেডিওলজিস্ট না, এখন তো আকচার মানে খুব বেশি রেডিওলজিস্ট, কারণ মাল্টি স্পেশালিটি হয়েছে। রেডিওলজিস্ট একটা সাধারণত এই বয়স নির্ণয়ের যে পরীক্ষা, সেটা আমরা আগে সব জায়গায় করতাম, এখন রেডিওলজিস্ট থাকতো, রেডিওলজিস্টকেও কোর্টে যেতে হচ্ছে। সুতরাং কোর্টে যেতে হচ্ছে মেডিকেলের সমস্ত বিষয়ে জায়গাগুলোতে। এই যে লিগ্যাল সাইডের সঙ্গে যখন ইমপ্লিকেশন যেগুলো যে হয়েছে, তাকেই বলছে কিন্তু ফরেনসিক্স টু এইড ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। এই জায়গাটাই হচ্ছে ফরেনসিকের মূল কথা। সুতরাং সেটা কোনো বিষয়ের ভেদ নেই। হ্যাঁ, আমরা মেডিকেল সাবজেক্ট থেকে মেডিকেল ফরেনসিক মেডিসিন, তেমনি যে কোনো বিষয় থেকে, সে ফিজিক্সের লোককেও ডাকে, যেমন যে সায়েন্সের লোকে কেমিস্ট্রির লোককেও ডাকে, যে একটা পয়জন টেস্ট করেছে বা কোনো ডিটেকশন করেছে, সবাইকে দিতে হবে, সবগুলোরই তার ফরেনসিক দিক আছে। আপনি বিষয়টা তুললেন বলে বলছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি যে ফরেনসিক এক্সপার্টদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো এই ক্রিমিনাল প্রোফাইলিং এর ক্ষেত্রে আপনাদের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? আমাদের তো বলতেই কোনো কেস সেরকম যদি ক্রিমিনাল কেস হয়, উইদাউট দ্য মেডিকেল এক্সামিনেশন অর ফরেনসিক এক্সামিনেশন, সেগুলো সাধারণত কোর্টে যায় না। মানে কোর্টে যাওয়ার আগে এই পরীক্ষাটা তাকে করে যেতে হবে। যেমন ধরুন একটা খুন, বা রিসেন্টলি যে চলছে, আমি আজকালকার এই পার্সপেক্টিভ বলছি, যে আরজিকরের কেস যেখানে আছে, যেখানে একটা বিরাট একটা ক্রাইম যেটা বলা হচ্ছে রেপ এন্ড মার্ডার হইতেছে। সুতরাং এখানের প্রথম কথাটাই হচ্ছে যে রেপ এন্ড মার্ডার মানে বেঁচে থাকে দুটো বলে দিই। রেপ এন্ড মার্ডার মানে ভিকটিম, যে খুন বা ধর্ষিতা হয়েছে যাকে বলা হচ্ছে, তার পরীক্ষা, সেটা যেহেতু মৃত্যুর পরে হচ্ছে, সেটা হলো পোস্টমর্টম এক্সামিনেশন। এবং যদি কেউ এই মার্ডারের জন্য যুক্ত থাকেন, মানে যাকে বলে অ্যাকিউজড, বা যে ধর্ষণের সঙ্গে যুক্ত থাকে, তাকে যখন নিয়ে এসে পরীক্ষা করা হবে, তাকে বলা হচ্ছে এক্সামিনেশন, মেডিকেল এক্সামিনেশন অফ দ্য অ্যাকিউজড। মানে এগুলো কিন্তু দুটোই কোর্টে যাওয়ার আগে, কোনো কেস এই তদন্তে যাওয়ার আগে, কোর্টে প্রবেশ করার আগে, এই ফরেনসিক পরীক্ষাগুলো খুবই জরুরি এবং এসেনশিয়াল। কারণ উইদাউট দিস রিপোর্ট অ্যাকচুয়ালি নো কেস শুড গো টু দ্য ট্রায়ালে যাওয়ার আগে। কারণ এদেরকেই দিতে হবে কি তথ্য আছে, কি প্রমাণ পাওয়া গেছে, কি এভিডেন্স পাওয়া গেছে এই পরীক্ষা নিরীক্ষার উপরে, এবং তারপরে তাদের যেতেই হবে। তারপরে চলে আসছে ফরেনসিক সায়েন্স। কারণ এরপর থেকে আমরা সব স্যাম্পলস যেগুলো হয় ফরেনসিকের জায়গায় পরীক্ষা করে মেডিকেল এক্সামিনেশনে, যেসব স্যাম্পল বা স্পেসিমেন, সেগুলো আমরা ল্যাবরেটরিতে পাঠাই। ল্যাবরেটরিতে এসে যাচ্ছে, তখনই সেটাকে বলে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি। সেখানেই ফিজিক্স তার পরীক্ষা হয়, বিভিন্ন ধরনের পরীক্ষা হয়, কেমিক্যাল এক্সামিনেশন হয়, পয়জন পরীক্ষা হয়, স্পার্ম ডিটেকশন হয়, সব কিছু হয়। তাহলে ফরেনসিক সায়েন্স, ফরেনসিক মেডিসিন একসঙ্গে মিশে গেল তদন্তের ক্ষেত্রে সমস্ত ফরেনসিক ইনভেস্টিগেশন। ক্রিমিনাল প্রোফাইলিং এর ক্ষেত্রে কি কোনো সীমাবদ্ধতা থাকছে? না, প্রোফাইলিং বলাটা অন্য জায়গায়। প্রোফাইলিং এর জিনিসটা হচ্ছে যে এটা এরকম ভাবে সম্ভব কিনা। আমাদের তারপরে প্রশ্ন হচ্ছে, আমরা সবসময় তথ্যের উপরেই কথা বলি, তথ্য ছাড়া আমাদের হাতে আর কিছু নেই। আমরা যদি দেখি তার উপরেই আমরা কিছু বলতে পারবো, সেই তথ্যের উপরেই আমরা বলতে গেলে হবে। কিন্তু এটা কিভাবে হওয়া সম্ভব, দ্যাট ইজ কল্ড দ্য রিকনস্ট্রাকশন। মানে আমরা সবসময় ফরেনসিকে দেখি পরে, তখন মৃত্যুর পরে, ঘটনা ঘটে যাওয়ার পরে, বা চোট পাওয়ার পরে, ইনজুরি হওয়ার পরে, কিন্তু আমাদের পরীক্ষা করার পরে কিন্তু বলতে হয় ঘটনাটা ওই সময় কিভাবে ঘটেছিল। এই যে বলছে রেট্রোস্পেক্টিভ যাকে বলে, আমরা ডিকনস্ট্রাকশন, আমরা যখন দেখেছি তখন কিন্তু ঘটনাটা ঘটে গেছে, কিন্তু আমরা সেইটাকে দেখার পরে আমাদের কিন্তু পিছনে ফিরে যেতে হয় ঘটনাটা কিভাবে ঘটেছে, এবং সেটা কিন্তু আইনের চোখে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটা ছাড়া কোনো বিচার প্রক্রিয়া সম্ভব নয়, কোনো অপরাধের বিচার প্রক্রিয়া সম্ভব নয়। আপনি বলছিলেন আপনার প্রাথমিক বক্তব্যে যে এই সাবজেক্টের প্রতি ইন্টারেস্টের জন্যই আপনি ফরেনসিকে এসেছেন। এখনকার ছাত্রছাত্রীদের মধ্যে কি এই ইন্টারেস্টটা রয়েছে? না, এটা তো বরাবরই ছিল, বরাবরই। কারণ ডিটেকটিভ গল্পে ইন্টারেস্ট নেই এরকম লোক খুব কমই দেখেছি, কারণ প্রত্যেকেরই আছে। এবং ডিটেকটিভ গল্প খুব ইম্পর্টেন্ট এই জন্যই, ডিটেকটিভ গল্প একটা জিনিস বেশিরভাগ ক্ষেত্রে লেখা থাকে, কিন্তু ডিটেকটিভ গল্পগুলো সাধারণত খুন বা খুব সেন্সিটিভ একটা চুরি টুরি বা এই ধরনের জিনিস নেই, তার মধ্যে খুন একটা খুব ইম্পর্টেন্ট।
এই সব থেকে বড় খুব শক্ত কাজ কিন্তু এই খুনিকে শনাক্ত করা, এবং এখানে এখন তো বর্তমানে এটা এসে ধর্ষণকারী খুনিকে শনাক্ত করা। এই জন্যই এগুলো এত পুঙ্খানুপুঙ্খ সায়েন্টিফিক জিনিস দরকার, তার দিক দরকার। এটা কিন্তু সহজে কিন্তু আর অন্য কোনোভাবে এই সিম্পল, আমি সত্যি কথা বলতে কি সিম্পল বোধহয় যেভাবে একটা চুরির ইনভেস্টিগেশন হয়, যেভাবে একটা এদের মারপিটের ইনভেস্টিগেশন হয়, এটা কিন্তু সেভাবে করা, কারণ তখন কেউ আর কথা বলে না, মৃত কথা বলে না, সবকিছু ফেলে যায়। সেখান থেকেই আমাদের কিন্তু এগিয়ে গিয়ে আস্তে 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 করে আমাদের সেই সূত্র ধরে ধরে সেই করে করে, এবং সেখানেই ফরেনসিক মেডিসিন, ফরেনসিক সায়েন্স সব একসঙ্গে মিলে আমাদের আস্তে আস্তে গিয়ে সেই জায়গাটাই, যে বেসিক জায়গায় বা সোর্স পয়েন্ট বা যেগুলো হচ্ছে যে ফার্স্ট ইনিশিয়াল পয়েন্টে আমাদের পৌঁছতে হবে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আপনার এই দীর্ঘ জীবনে, কর্মময় জীবনে কোনো ইন্টারেস্টিং ঘটনা যেটা আপনি আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাইবেন? অসংখ্য অসংখ্য, তার মধ্যে একটা খুব ইন্টারেস্ট না সেগুলো করা যায় না, তাহলে তো আমাদের বলতে হয় রিসেন্ট। না, আমি 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 সেই বিষয়ে আমি একদম নাম কাল পাত্র একদম যদি চেঞ্জ করে একটা ছোট যদি গল্পের মতো করে বলেন, আমি ইনট্যাক্ট ঘটনার কথা বলছি না, কারণ যারা দেখছেন তাদের মধ্যে হয়তো অনেকেই আগামী দিনে এমবিবিএস পড়বেন, তারা হয়তো ফরেনসিক নিয়ে পড়তে আগ্রহ পাবেন আপনার কথাটা শুনে। সেই জন্য বললাম যে যেগুলো স্পেসিফিক ঘটনা যেটা আপনার মনে আছে। না, সবার আগে তাহলে বলে দিই, যারা কি শুনছি আমি একটা কথা বলে দিই, ফরেনসিক মেডিসিন বা ফরেনসিক সায়েন্স এটা কোনো বিশেষ কোনো সাবজেক্ট নয়, এগুলো কোনো সাবজেক্ট। কারণ ধরে আমাদের ফরেনসিক মেডিসিন এমবিবিএস এর মধ্যেই আছে, কারণ একজন ফরেনসিক মেডিসিন নিয়ে যদি কেউ পড়তে চায়, আমি এই জায়গায়, কারণ ম্যাক্সিমাম জায়গায় এখনো পর্যন্ত কিছু লোকের মধ্যে একটু কনফিউশন আছে, তাকে পড়তে চায় তাকে কিন্তু প্রথমে ডাক্তার হতে হবে, এমবিবিএস পড়তে হবে। না, আমি সেটা বলছি, কিন্তু তারপরে যদি সে এগিয়ে যায়, আপনি যেমন এগিয়ে গেছেন, তো আরো তো অনেকে এগিয়ে যেতে চাইবে। এমবিবিএস পড়েন, দুটো দিকই বলছি আমি, ফরেনসিক মেডিসিন আর ফরেনসিক সায়েন্স দুটো দিকে বলছি, একটা ছাত্র কিভাবে এগোতে পারে। কিন্তু ফরেনসিক মেডিসিন মানে আমি যে কাজটা করছি, এই জায়গায় আসতে হলে প্রথমে তাকে এমবিবিএসটা পাস করতে হবে। এমবিবিএসটা পাস করার পরে তারপরেই সে কিন্তু এই বিশেষ যে কোর্স সেটাকে এমডি, এখন যেটাতে আছে ফরেনসিক মেডিসিনে এমডি, সেটা করতে হবে। কারণ এই এমডি ছাড়া ফরেনসিক মেডিসিনে কিন্তু সত্যি কথা বিশেষজ্ঞ বা এটা হওয়া যায় না। কিন্তু কথাটা হচ্ছে তারপরেও হওয়া যায়, কারণ সমস্ত আইনের ক্ষেত্রে সমস্ত এমবিবিএস ডাক্তারই কিন্তু বিশেষজ্ঞ। তাকে কিন্তু যদি পাওয়া না যায়, তাকে কিন্তু সমস্ত মেডিকেল পরীক্ষা সমস্ত কিছু করতে হবে, রিপোর্ট দিতে হবে, করতে হবে। সুতরাং সেটা থেকে তখন সাধারণত আমাদের যা এতে তাকে বিশেষজ্ঞ বলে হয়তো চিহ্নিত করা হয়তো যাবে না, কিন্তু শুধু বলে রাখি ডাক্তার হতে হবে ফরেনসিক মেডিসিন। এবং ফরেনসিক সায়েন্স যে জায়গাটাতে আছে, আরেকটা জায়গায় বেশিরভাগ জায়গায়, ধরুন এখানে এই যে ব্লাডের নমুনা পাওয়া গেছে, ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, এই ইনভেস্টিগেশন করার পরে যে একটা চুল পাওয়া গেছে, কি কি ব্লুটুথ বা কি কি সব বলা হচ্ছে, এইসব জিনিসগুলো পাওয়া গেছে। এই যে জিনিসগুলো পাওয়া গেছে, এর প্রথম কাজ হচ্ছে সেটাকে ডিটেকশন, এই জিনিসটা কার, ওটা এলো কিভাবে, এই যে ফিঙ্গারপ্রিন্ট যদি হয়ে থাকে, ওখানে যদি ব্লাড স্পট, এইগুলো করে কিন্তু ফরেনসিক সায়েন্সের লোকেরা। এবং সেখানে তারা কারা, ফরেনসিক সায়েন্সের লোকেরা, তারা কিন্তু অ্যাকচুয়ালি যে সায়েন্স, যে পার্টিকুলারলি পিওর সায়েন্স যাকে বলে আমরা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটে বেসিক সায়েন্সের। সুতরাং যারা এই ফরেনসিক সায়েন্স নিয়ে পড়তে আসছে তাদের এটা বুঝে রাখা দরকার। এখন যদিও অনেক কোর্স অনেক জায়গায় করা হয়েছে, তার কোনো খুব একটা বেশি গুরুত্ব নেই, কিন্তু বেসিক কথা হচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু যেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে সাবজেক্টে প্রথম তারা যেন বিএসসিটি পাস করেন, তারপরে এমএসসি করেছে, তারপর যা কিছু করতে পারেন। ফরেনসিক সায়েন্সে ঢুকতে হলে এটা কিন্তু বেসিক রিকোয়ারমেন্ট। আর ফরেনসিক মেডিসিন করতে হলে না, আমাদের মতো কাছাকাছি আসতে হলে বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে এমবিবিএস। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং অবশ্যই আগামী দিনে যে সমস্ত ছাত্রছাত্রীরা এমবিবিএস পড়ে তারা এগিয়ে যেতে চাইছেন তাদের কাছে একটা দিক খুলে দেওয়ার জন্য আমরা স্যারকে ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।